বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য যে কত পাহাড়সম তা বলে শেষ করা যাবে না। আপনি যদি আমাকে বলেন যে স্যার, বেসরকারি শিক্ষক কর্মচারীদের বৈষম্যগুলো আপনি বলতে থাকেন, আমার জানা মতে যদি আমি বলতে থাকি আপনাকে একটানা 10 ঘন্টা বলতে পারবো। তাহলে এত বৈষম্য নিরসন হচ্ছে না কেন? কী কারণে তা দূরীকরণ করা হচ্ছে না? তার মূলত কারণ হলো আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের মধ্যে কেউ কেউ আছে পেশি শক্তিওয়ালা, কেউ কেউ আছে গায়ে গতরে অনেক মোটা, আবার কেউ কেউ আছে নিষ্ক্রিয়, কেউ কেউ আছে মৃত, কেউ কেউ আছে সবে মাত্র সংগঠন গঠন করেছে কিন্তু তারা একে অপরকে সহযোগিতা করছে না। একমাত্র বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম 2017 সাল থেকে আজ অবধি তারা কিন্তু ঐক্যের গান গেয়ে আসছে। ব্যক্তিগতভাবে আমার কথা দিয়ে শুরু করতে চাই, আমি বাংলাদেশের এমন কোনো শিক্ষক নেতা নাই যার কাছে গিয়ে ঐক্যের কথা বলি নাই। তিনি যদি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন বা সংগঠনের প্রধান যদি হয়ে থাকেন, ওনার কাছে আমি যাই নাই বা ওনার কাছে আমি ফোনে বা সরাসরি গিয়ে কথা বলি নাই, এমন কিন্তু হয় নাই। তারপরেও তারা কেন ঐক্যে আসছে না? তারা কি আমাদের চেয়ে বেশি কাজ করছে? না, তাও কিন্তু না। আমরাই বলতে পারি যে আমরা সবচেয়ে বেশি কূটনৈতিক দৌড়ঝাঁপ, আন্দোলন সংগ্রাম এবং ঐক্যের জন্য কাজ করে থাকি। দৃশ্যমান আপনারা দেখেছেন 2018 সালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বে 6টা সংগঠন নিয়ে লিয়াজু ফোরাম গঠন করা হয়েছে। সেখানে 19 দিন আমরা আমরণ অনশন করেছিলাম। সেই অনশন থেকে শিক্ষক কর্মচারীদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো 5% প্রবৃদ্ধি এবং 20% বৈশাখী ভাতা। সরকার আমাদেরকে 5% প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা দিতে কোনো প্রকার কোনো কার্পণ্য করেন নাই বা এর মধ্যে কোনো বৈষম্য রেখে দেন নাই। এখন আবার আমরা বিগত সরকারের কাছে অনেক চেষ্টা তদবির করেছি আমাদের উৎসব ভাতা বৈষম্য নিরসনের জন্য, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নিরসনের জন্য, সর্বোপরি জাতীয়করণের জন্য, প্রতিষ্ঠানের আয়গুলো সরকারি কোষাগারে নিলে তা সম্ভব, তাও তুলে ধরেছি, কিন্তু তারা তা আমলে নেয় নাই। এরপর যখন আমরা আন্দোলন করতে করতে একটা পর্যায়ে গিয়েছি, তখন কিন্তু সরকার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল, যা বাস্তবায়ন তারা করে নাই। বলেছিল পরবর্তী বাজেট থেকে করবে। পরবর্তী বাজেট পাশ হওয়ার 6 দিনের মাথায় তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল উনি বলছে এই বাজেটে ইচ্ছে থাকলেও করা সম্ভব হচ্ছে না, পরবর্তী বাজেটে দেখা হবে। তার মানে তারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনী কাজে প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে তারা কিন্তু দিব্যি ভুলে গিয়েছিল। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তারা তো আর কোনো রাজনীতি করে না। তাদের কানের কাছে গিয়ে যত ধরনের বৈষম্য আছে সব তুলে ধরা হয়েছে। এমন কোনো জায়গা নাই, এমন কোনো বৈষম্য নাই যে তাদের কাছে আমরা তুলে ধরি নাই। তারা আমাদের প্রতি একটু মানবিক হয়েছে। তারা আমাদেরকে গত বাজেটে, অর্থাৎ এই যে ঈদুল আজহা গেল, সেই বাজেট থেকে আমাদেরকে কিন্তু 25% উৎসব ভাতা বর্ধিতকরণ করেছে। এই জন্য তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই উৎসব ভাতা বাড়িয়েছে, এটা হলো আমাদের কথা রেখেছে, কিন্তু উৎসব ভাতার বৈষম্য কি নিরসন হয়েছে? হয় নাই। এই বাজেট থেকে আমাদের উৎসব ভাতার বৈষম্য নিরসন, চিকিৎসা ভাতার বৈষম্য নিরসন হবে ইনশাআল্লাহ। আর বাড়ি ভাড়াটা অবশ্যই পার্সেন্টেজে দিবে, এমনটাই জানতে পেরেছে। যদি বাড়ি পার্সেন্টেজে দেয়া থেকে সরে আসে বা আমলাতন্ত্র আমাদের উপর কোনো প্রকার গেম খেলে, আমরা কিন্তু বসে থাকবো না। বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা 3বার বসেছিলাম। জাতীয়করণ প্রত্যাশী জোটের আদলে 2 বার, আর 1 বার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সরাসরি। তারপর মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সকল ভাতা বাড়াবেন বলে উনি বলেছেন এবং পরিকল্পনা উপদেষ্টা হিসাবে উনি ফোন করে অর্থ উপদেষ্টাকেও বলেছেন যে শিক্ষকদের, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে যারা আছে তারা নিদারুণ কষ্টে আছে, সেই শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বর্ধিতকরণ করে একটা সন্তোষজনক পর্যায়ে আনতে চাই। তারা কিন্তু সেই অনুযায়ী পরিকল্পনাও করেছে এবং অর্থ বরাদ্দ দিয়েছে। এখন বাজেট প্রস্তাব করেছে, সেই বাজেট পাশ হয়েছে। এখন বর্তমানে যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা, উনি যখনই আমাদের ভাতাগুলো নিয়ে একটু এগোতে চান, আমলাতন্ত্র আমাদের গায়ে কী ধরনের কাদা আছে তা তারা তুলে ধরেন। যেমন প্রতিষ্ঠান প্রধানরা নিয়োগ বাণিজ্যে ব্যস্ত, তারা মার্ডার কেসের আসামি, তারা বিভিন্ন ধরনের রাজনীতিতে ব্যস্ত, তারা গ্রামের মধ্যে দলাদলিতে নেতৃত্ব দেয় ইত্যাদি বিষয়ে তারা এই আমলাতন্ত্র কিন্তু তুলে ধরেছে।
ফলে মাননীয় বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন, দেখতে দেখতে তো 10 মাস 11 মাস চলে গেল, যে স্পিড নিয়ে এসেছিলাম শিক্ষকদের জন্য কিছু করার জন্য, শিক্ষকদের যদি এই অবস্থা হয় তাহলে আমি করবোটা কি? আমি তো কিছুই করতে পারলাম না। আমলাতন্ত্র হাসাহাসি শুরু করলো। তারা মানে সাকসেস হলো। জি না, আপনারা সাকসেস হন নাই, আপনাদেরকে আমরা সাকসেস হতে দিব না। আমরা মাননীয় বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা ওনার সাথেও বসেছি, ওনাকে বলেছি আমাদেরকে কোনোভাবেই সর্বজনীন পেনশন চাপিয়ে দেওয়া যাবে না। উনি শুনেছেন। তারপর আমাদেরকে সকল ভাতা সরকারিদের ন্যায় দিতে হবে। উনি বলেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা যা যা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো আমি বাস্তবায়ন করব। এবার আমাদের টার্গেট হলো মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার জন্য আমাদের দৌড়ঝাঁপ বা লবিং চলছে। আমরা যদি আপনাদেরকে ডাকি, অন্তত পক্ষে 2 লক্ষ শিক্ষক কি আমরা পাবো না? আশা করি যে আপনারা আমাদেরকে 2 লক্ষ শিক্ষক কর্মচারী উপস্থিত হয়ে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসাতে সহযোগিতা করবেন। আমরা কেন বসতে চাই? আমরা বসতে চাই কারণ মাননীয় প্রধান উপদেষ্টাই পারেন একমাত্র নির্বাহী আদেশে আমাদেরকে জাতীয়করণ করতে। কোনো আমলাতন্ত্র কোনো বাদ সাধতে পারবে না। যেমনটা আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছি, মাননীয় শিক্ষা উপদেষ্টাকেও বোঝাতে সক্ষম হয়েছি, আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধান উপদেষ্টাকেও আমরা বোঝাতে সক্ষম হব। তার জন্য দরকার পড়তে পারে 2 লক্ষ শিক্ষক। আশা করি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পরবর্তীতে যে কোনো প্রকার আপডেট জানাতে বা 2 লক্ষ শিক্ষক কখন লাগবে জানাতে পাশে থাকবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।